নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তো বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনাদের সুবিধার্থে কিন্তু সবসময় আমরা আলোচনাটা রাখি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন আপনাদের শারীরিক সমস্যাটা কি। যেটা হয় সবসময় কিন্তু মানে আমরা ডাক্তারবাবুদের শরণাপন্ন হলেই যে সবসময় সব ডাক্তারের কাছে শরণাপন্ন হলেই যে আমরা সুস্থ হতে পারি বা সঠিক চিকিৎসাটা পাই, সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। আমরা কিন্তু কখনো কখনো কিন্তু প্রতারিত হয়ে যাই, কারণ আমরা কিন্তু ভুল জায়গায়, আমরা তো সবসময় বুঝতে পারি না, অনেক সময় হয় ভুল জায়গায় আমরা চলে যাই, সেখানে কিন্তু ভুল চিকিৎসার শরণাপন্ন আমরা হয়ে যাই সঠিক চিকিৎসার জন্য হয়ে যায় আমাদের সাথে উল্টোটা। সেই কারণে কিন্তু সঠিক জায়গাটা নির্বাচন করাটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সবার আগে দরকার যে আপনার একজন সঠিক চিকিৎসককে, যিনি আপনার সঠিক চিকিৎসাটা দিতে পারবে। আপনার যেই সমস্যাটা বা আপনার যে রোগটা হয়েছে সেইটা আগে ধরতে পারবে। আগে আপনাকে মেডিসিন ধরিয়ে দিল, সেটা কিন্তু কোনো সলিউশন নয়। আগে আপনার প্রবলেমটা বুঝতে পারবে, আর আপনার যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে শরীরে, সেটা কেন ক্রিয়েট হয়েছে, আগে আপনাকে এই জায়গাগুলো যেই ডক্টর বুঝিয়ে বলতে পারবেন, সেই কিন্তু সঠিক পরামর্শদাতা বা সঠিক একজন চিকিৎসক। সেই রকম সঠিক চিকিৎসা পেতে গেলে কিন্তু আপনাকে একবার অন্তত এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে শরণাপন্ন হতেই হবে। সেই কারণে কিন্তু আজকে আমরা আবারও চলে এসেছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান নিয়ে। বেশি কথা বলবো না, আজকে সরাসরি মূল অনুষ্ঠানে প্রবেশ করেছি। আমরা স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। আজকে আমরা কথা বলবো যে আমরা কিন্তু অনেক সময় হয় যে মানে যেখানে আমরা হয়তো ইন্টারভিউ দিতে গেলাম বা আমাদের পরীক্ষার হলে আমরা সমস্ত কিছু পড়াশোনা করে গেছি, বা ইন্টারভিউতে আমরা সমস্ত কিছু কিন্তু মুখস্থ ঝরঝরে করে গেছি, সব মনে করে গেছি, কিন্তু যেই আমাকে একটা কোয়েশ্চেন করা হলো, ভুলে গেলাম আমি। সেখানে কিন্তু সব থেকে যেটা হয়, আমাদের মেমোরি লস যেমন হয়, আমাদের কিন্তু প্রেস্টিজটাও ডাউন হয়ে যায়। যে অপোজিটে যে ব্যক্তিত্বরা বসে আছেন, তারা কিন্তু ভাবেন যে যেই মানুষটা ইন্টারভিউ দিতে এসছেন সে কিচ্ছু জানে না। এইরকম একটা অপরিস্থিতিতে আমাদের কিন্তু পড়তে হয়, বা যে কোনো টাইমে আমাদের যেখানে খুব ইম্পর্টেন্ট, আমার মনে রাখাটা ইম্পর্টেন্ট, সেইখানে যদি আমি ভুলে যাই বা আমার মেমোরি লস হতে থাকে, আমার কাছের মানুষগুলোও কিন্তু আমার থেকে দূর হয়ে যায়। অনেক সমস্যা কিন্তু এই মেমোরি লসের জন্য হয়। সেই কারণে কিন্তু আজকে আমরা অনুষ্ঠানে এই আলোচনার বিষয়বস্তুটা রেখেছি, যেটা আমরা বলছি যে লস অফ মেমোরি বা ডেমেনেসিস। সো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। ম্যাডাম, আপনি এটা বলুন যে এই সমস্যাটা সবার আগে মানে আগে এরকম মানুষের হতে পারে কি করে, সূত্রপাতটা কি করে হয়? বেসিক্যালি এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে একটু এজ হওয়ার পর এই অ্যালজাইমার ডিজিজ বা লস অফ মেমোরি, ডিমেনশিয়া এই সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু কম এজের মধ্যেই সমস্যাটা দেখা যায়, যখন আমার ব্রেনের যে আমাদের নার্ভ যেটা রয়েছে বা যে সেলগুলো রয়েছে সেগুলো যদি ড্যামেজ হয়ে যায়, নার্ভ সেল যদি ড্যামেজ হওয়া শুরু করে, তাহলে কিন্তু আপনার এই ডিমেনশিয়ার মতো প্রবলেম আসতে পারে। যে আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার একটা আপনি কিছু ভুলে যাচ্ছেন, আপনি কোথাও একটা জিনিস রেখে আপনি ভুলে যাচ্ছেন, বা আপনি কথাটাকে ঠিক করে সাজিয়ে আপনি বলতে পারছেন না, কমিউনিকেশনের গ্যাপিং হয়ে যাচ্ছে আপনার, সেটাকেও কিন্তু ডিমেনশিয়া বলা হয়। ডিমেনশিয়া হওয়ার একটা মূল কারণ হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, যেটা একটু এজ গ্রুপ যখন একটু বেশি হয়ে যায় সিনিয়র সিটিজেনদের, তাদের ক্ষেত্রে সেটা দেখা যায়। হয়তো কিছুক্ষণ আগে ওনারা খাওয়া দাওয়া করেছেন, কিন্তু একটু পরেই সেটা ভুলে গেল যে ওনারা খাওয়া দাওয়া করলেন কি করলেন না, বা কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে ভুলে গেলেন যে কোথায় যেতে হবে বা কী করছিলেন উনি। তো এটি অ্যালজাইমার ডিজিজের জন্য কিন্তু মেনলি ডিমেনশিয়া হয়ে থাকে। আর ডিমেনশিয়া এমনিতেই যদি জেনারেলি যাদের অ্যালজাইমার নেই, যদি ডিমেনশিয়া হয়, সেটা কিন্তু হতে পারে যদি ব্রেনের সেল বা নার্ভ সেল যদি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার থেকে ডিমেনশিয়া আসতে পারে। এবার এই নার্ভ সেলগুলো ড্যামেজ কী করে হতে পারে? যদি আপনার কোনো ধরনের চোট লেগে থাকে আপনার মাথার মধ্যে, বা যদি আপনি কোনো ধরনের একটা স্ট্রং মেডিসিন অনেক দিন ধরে যদি আপনি ইনটেক করেন, সেই মেডিসিনটার যে সাইড এফেক্ট হিসাবেও কিন্তু আপনার ডিমেনশিয়ার প্রবলেম হতে পারে। তো এগুলো হচ্ছে খুব একটা জেনারেল কজ যার জন্য ডিমেনশিয়ার প্রবলেম আসতে পারে।
ব্রেনে যদি আপনার হ্যামারেজ, ট্রমা, টিউমার এগুলো হয় তাহলেও কিন্তু আপনার ডিমেনশিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। ডিমেনশিয়া হলে যে শুধুমাত্র লস অফ মেমোরি হবে, কথা ভুলে যাওয়া বা কোথাও জিনিসটাকে ভুলে যাওয়া, সেটা কিন্তু নয়। সোশ্যালি যে কানেকশনটা সেটাও কিন্তু একটু ব্যাঘাত ঘটে যায়। মানে আপনি হয়তো সবার সাথে সোশ্যালি আপনি মিশতে পারছেন না, কথা ঠিক করে আপনি বলতে পারছেন না, বা কোনো কিছুর আপনি ঠিক করে আনসার দিতে পারছেন না, এটাও কিন্তু একটা সমস্যা দেখা দেয়। একদমই তাই। আচ্ছা, একটা কথা বলুন ম্যাডাম, যে ডেমেনশিয়া কি শুধুমাত্র বড়দেরই হতে পারে না বাচ্চাদেরও হতে পারে? না, বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি একটা দেখা যায় না। আচ্ছা। একটু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কিন্তু মিডল এজের মধ্যেও কিন্তু এই প্রবলেমটা কিছুটা দেখা দেয়। যদি খুব বেশি ডিপ্রেশন বা ট্রমা, যদি কোনো মেন্টাল ট্রমা থাকে, সেখান থেকে কিন্তু ডিমেনশিয়ার প্রবলেমস কিছুটা দেখা যায়, কিন্তু সেটা মিডল এজ গ্রুপে কিন্তু এই সমস্যাটাকে দেখা যায়। বেশ, আজকে আমাদের প্রথম দর্শক বন্ধু কে আছেন দেখে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি কালীঘাট থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে আপনার? সমস্যা হলো আমার মানে এই কিছুদিন ধরে, এক সপ্তাহ মতন দেখছি মানে প্রচুর মাথা যন্ত্রণা করছে। আগে এই সমস্যাটা ছিল, তারপরে মেডিসিন খাওয়ার পরে মানে সমস্যাটা পুরো মানে মিটে গেছিল, কিন্তু এই এক সপ্তাহ দেখছি আবার সমস্যাটা মানে। আচ্ছা, আপনার এজটা একটু বলবেন। 32। 32, বেশ। আচ্ছা, আপনার যে মাথা ব্যথার সমস্যাটা ছিল, আপনি মাঝখানে ট্রিটমেন্ট করে ভালো ছিলেন, আবার আপনার এই সমস্যাটা হচ্ছে, তো আপনি মানে কি সমস্যার জন্য আপনার মাথা ব্যথাটা এক্স্যাক্টলি হচ্ছিল যে আপনি ট্রিটমেন্ট করলেন? ওটা মাইগ্রেনের জন্য। মাইগ্রেনের সমস্যা ছিল, বেশ। এখন কি আপনার রোদে বেরোলে বা খুব বেশি আলোর দিকে তাকালে আপনার মাথায় ব্যথা হচ্ছে? হ্যাঁ, বেশি রোদে বেরোলে মানে খুব বেশি হচ্ছে। আলোর দিকে তাকালে তেমন নয়, কিন্তু রোদে বেরোলে একটু বেশি। বেশ, দেখুন, মাইগ্রেনের প্রবলেমটা না আপনার হয়তো একটা সাডেন অ্যাটাক বা একটা সাডেন অনসেট আপনার হতে পারে, যে আপনি যখন রোদে বেরোচ্ছেন তখন আপনার একটা মাথার একটা পার্টিকুলার সাইডের মধ্যে খুব ব্যথা অনুভব হওয়া, বা আপনার কিছুটা গা গোলানো, বমি হওয়া, এসব সমস্যাগুলোও কিন্তু আসতে পারে। প্রথম আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে একটু অতিরিক্ত, এখন তো প্রচণ্ড গরম রয়েছে, খুব বেশি রোদে আপনার বেরোনোটাকে একটু অ্যাভয়েড করতে হবে। যদি প্রয়োজন না হয় অযথা আপনি বাড়ি থেকে বের হবেন না। যদি বের হতে হয় তাহলে আপনি অবশ্যই প্রোটেকশন ইউজ করুন, ছাতা ব্যবহার করুন। আর মাইগ্রেনের জন্য অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। মাইগ্রেনের জন্য যেরকম ওরাল মেডিকেশনের মতো ট্রিটমেন্ট রয়েছে, সেখানে কিন্তু খুব ভালো আর খুব সুন্দর কাজ করবে যদি পঞ্চকর্মা থেরাপি করা যায়। তার মধ্যে আমরা শিরোধারা বা শিরোবস্তি দিয়ে থাকবো, সেখান থেকেও কিন্তু আপনার মাইগ্রেনের প্রবলেমটা অনেকটা কমে যেতে পারে, বা নস্য দেওয়া হতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার মাইগ্রেনটা অনেকটা কমে যাবে। তো আপনার মেডিসিন খেয়ে, মানে মাথা ব্যথা হচ্ছে তার জন্য আমি একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখলাম, সেটা কিন্তু আপনার প্রবলেমের সলিউশন হবে না। একটু আপনাকে বলবো যে মাইগ্রেন আপনার কেন হচ্ছে আগে সেটা আপনি বোঝার চেষ্টা করুন, সেই প্রবলেমের আপনি সলিউশন করুন, তাহলে আপনারা দ্বিতীয়বার এটা ঘুরে আসবে না, বা এটা নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে না। একদমই তাই। যেই প্রবলেমটা হচ্ছে আগে তার গোড়াটা কিন্তু আমাদের চিকিৎসাটা করতে হবে, তবে গিয়ে কিন্তু আমি একটা সুস্থ চিকিৎসা পেতে পারি। আপনাদের সকলকে বলে রাখি, আপনারা কিন্তু জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনাদের যাদের যা শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে কিন্তু এক্ষুনি আপনারা কল করতে পারেন। আপনারা দেখুন আপনাদের টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কিন্তু ফোন করে আপনারা নীলাঞ্জনা ম্যাডামের সাথে অবশ্যই এখন আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারেন। আপনাদের বুকিং নাম্বারটা, মানে আপনাদের হেল্পলাইন নাম্বারটা আমি একটু বলে রাখি। হেল্পলাইন নাম্বারটা ভেরি ভেরি মাস্ট, কারণ এই হেল্পলাইন নাম্বারেই কিন্তু আপনাকে প্রথম যোগাযোগ করতে হবে চেম্বারে আসার জন্য, অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে এই হেল্পলাইন নাম্বারে। নাম্বারটা আপনারা একটু নোট করবেন, 8930235527, আরেকটা নাম্বার 8930235537। এই দুটো হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার যেটা নিয়ারেস্ট চেম্বার মনে হবে সেখানে অবশ্যই এসে আপনি যোগাযোগ করবেন চেম্বারে। আমরা একটু আলোচনাতে ফিরে যাব, এই ডেমেনশিয়া নিয়ে যে আমাদের কথা হচ্ছে। আচ্ছা, আমরা অবশ্যই আগে ফোনটা আগে নিয়ে নিই, তারপরে আলোচনায় ফিরে আসবো। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, এই মুহূর্তে কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছিলাম। হ্যাঁ, মানে কার সমস্যাটা কার আছে আপনার? সমস্যাটা বলতে আমারই সমস্যা। বলুন। আমার আর কি ওই খাবার পরে না কিরকম পেটের মধ্যে কিরকম হয়, মানে কিরকম হয় বলতে কি প্রবলেমটা হয় এটা আপনাকে একটু বলতে হবে। মানে একটু লাগে, তারপরে আপনার পেট ঘুলায় কি এরকম কিছু প্রবলেম? ঘুলায় যেন। আচ্ছা, শুধু এই প্রবলেম না আর কোনো সমস্যা হচ্ছে এর সাথে? মানে মনে হয় যেন খাবারটা এখনো গলার কাছেই যেন জমে আছে। হজমের মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। বেশ ম্যাডাম বলছেন, আপনি শুনুন। বয়সটা বলুন আপনার একটু। আমার বয়স 27 বছর। 27 বছর।
আচ্ছা, আপনি একটু বাইরে খাওয়া দাওয়া করেন বা খাওয়া দাওয়া করতে পছন্দ করেন? বাইরে খাওয়া দাওয়া এখন অনেক কম করি গরম পড়ার পর থেকে। আচ্ছা, গরম পড়ার জন্য কম করছেন। দেখুন, প্রথমত হচ্ছে যে আপনার বাইরের খাওয়া দাওয়াটাকে অবশ্যই আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে আপনার স্টুলটা যাতে আপনার ক্লিয়ার হয়। প্রত্যেকদিন আপনার যাতে স্টুল অবশ্যই ক্লিয়ার হয়। আপনি একটুখানি ঈষদুষ্ণ গরম জল খাওয়া আপনি শুরু করুন। যেটা আপনি বললেন যে আপনার খাবার খাওয়ার পর একটু আপনার মানে একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে, মানে একটা আপনার অস্বস্তি মনে হচ্ছে আপনার খাবার পর, বা আপনার গলার কাছে কিছু একটা এসে আপনার জমে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার হাইপার অ্যাসিডিটির লক্ষণ। যদি আপনার অ্যাসিডের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এরকম আপনার হবে যে আপনার মনে হবে গলার কাছে কিছু একটা বেঁধে আছে, আপনার ঢোক গিললে আপনার একটু কষ্ট হচ্ছে। তো আপনার অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাচ্ছে আপনার পেটের মধ্যে। তো একটুখানি চেষ্টা করুন পেটটাকে ঠান্ডা রাখার। তার জন্য আপনি বলেছি, তার জন্য আপনি একটুখানি যেটা করতে পারেন, একটু টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে আপনি খাবেন। 1/2 কাপ টক দই নিন, তাতে আপনি একটুখানি 1 কাপ জল মিক্স করুন, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি বিট লবণ, একসাথে ওটাকে মিক্স করে আপনি প্রত্যেকদিন দুপুরবেলা একটু খান। আপনার পেটটা অনেকটা ঠান্ডা থাকবে। মাঝে মধ্যে চেষ্টা করবেন যে একটু ডাবের জল বা একটু আখের রস এগুলো একটু খাওয়ার জন্য। তরমুজ এখন আপাতত সিজন আছে, তরমুজ আপনি খান। এগুলোর থেকে আপনার পেটটা ঠান্ডা থাকবে। ডাইজেশনটা যাতে আপনার ঠিকঠাক হয় তার জন্য বলবো যে একটু ঈষদুষ্ণ গরম জল খাবেন। আর প্রত্যেক দিন, বেশি নয়, আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন। ওই আধা ঘন্টা সময়টার মধ্যে আপনি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু ফিজিক্যাল এক্সারসাইজ বা একটু হাঁটাহাঁটি করা, যেটা আপনি করতে পারেন সেটা আপনি একটু কিন্তু করবেন, ঠিক আছে? তাহলে আপনার ডাইজেশনটা ঠিকঠাক হবে, এই সমস্যাগুলো হবে না যে পেটে ব্যথা বা গলায় লেগে আছে, এই প্রবলেমসগুলো হবে না, ঠিক আছে? বেশ বেশ, সঙ্গে থাকুন। কোথায় কি চেম্বার আছে আপনাদেরকে বলে দেবো আমি। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আগরতলা এবং পাচ্ছেন মেছেদাতে। এছাড়াও আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, শিলচর ও কোচবিহারে। বাদবাকি কলকাতায় কোথায় কোথায় চেম্বার আছে আমি অবশ্যই বলবো, কিন্তু একটু তার আগে আমরা আলোচনাতে ফিরবো। আমাদের কথা হচ্ছিল যে লস অফ মেমোরি নিয়ে, ডিমেনিসিস নিয়ে কথা হচ্ছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন যে এই যে লস অফ মেমোরির আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মানুষ মানে কতটা বিশ্বাস নিয়ে এটা আসতে পারেন যে এটা চিকিৎসা কতটা ভালো আছে? প্রথমত দেখুন, আপনার যে ডিমেনশিয়ার প্রবলেম যদি আপনার মধ্যে হয়, যদি খুব ইনিশিয়াল থেকে আপনি যদি সেটা বুঝতে পারেন, আর সেটা যদি আপনার কম বয়সে হয়, মানে মিডল এজের মধ্যে যদি আপনার এই প্রবলেমটা হয়, তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে এটার জন্য আপনার একটা কাউন্সিলিংয়ের দরকার রয়েছে। এর জন্য যে মেডিসিনেরই প্রয়োজন হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তার জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। আমাদের কাছে কাউন্সিলিংয়ের ব্যবস্থাও রয়েছে। আরেকটা হচ্ছে যে যেখানে খুব সুন্দর কাজ করতে পারে সেটা হচ্ছে আপনার পঞ্চকর্মা থেরাপি। আমরা সেটাকে বডি রিল্যাক্সিফিকেশন যেরকম বলে থাকি, তার পাশাপাশি কিন্তু সেটা আপনার মাইন্ড বডি রিল্যাক্সেশন দুটোই কিন্তু আপনার তার মধ্যে হতে পারে। তো তার জন্য আপনার কাউন্সিলিংয়ের একটু দরকার রয়েছে এই সমস্যাতে, আর একটুখানি কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপির দরকার রয়েছে। অবশ্যই। নমস্কার, কে বলছেন এই মুহূর্তে? নমস্কার, আমি হাওড়া থেকে সৌরভ সাহা বলছি। কি সমস্যা আছে বলুন। আমার না এই ইদানিং দেখছি 6 মাস ধরে হাত পাটা না ঝিনঝিন করছে, মানে সব সময় না, মাঝে মাঝে অবশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বয়স কত তোমার? আমার 34 বছর। 34 বছর বয়স। বেশ, গুড। আচ্ছা, আপনার ঘাড়ে কি কোনো সমস্যা আছে? ঘাড়ে কোনো ব্যথা আছে? না, ঘাড়ে ব্যথা নেই। আমি এই যখন ব্যবসাটা চালু করেছি তবে থেকে ঝিনঝিনটা আরম্ভ করেছি। আমি নিজস্ব ব্যবসা করেছি, তখন থেকে ঝিনঝিনটা করছে। আচ্ছা আচ্ছা, কোনো ভারী কাজ আপনি কিছু করেন? ভারী কোনো জিনিস তোলা বা ভারী কোনো কাজ কিছু করেন আপনি? ভারী বলতে মালটা আমি হাতে নিয়ে যাই, এই বস্তাটা নামাই জায়গায়, এটাই। আচ্ছা দেখুন, আপনার যে বলছেন যে আপনার হাতে পায়ে ঝিঝি ধরা আপনার শুরু হয়েছে, কয়েকদিন ধরে আপনার হচ্ছে। প্রথমত আপনাকে হচ্ছে না, মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে। এই যে প্রথমত আপনাকে বলবো যে আপনি আপনার একটা ঘাড়ের এক্সরে করান, কারণ আপনার ঘাড়ে হয়তো আপনি ব্যথা অনুভব করতে পারছেন না, কিন্তু আপনার ঘাড়ের থেকেই কিন্তু আপনার নার্ভগুলো আপনার হাতের দিকে আসছে। এবার সেখানে যদি আপনার হাড়গুলো যদি আপনার চেপে যায়, তাহলে সেখানে কিন্তু আপনার নার্ভটাও কম্প্রেসড হয়ে যাবে। নার্ভ কম্প্রেসড হয়ে গেলে সেখানে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক করে হবে না। রক্ত সঞ্চালন ঠিক করে না হলে আপনার হাতের মধ্যে ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া বা হাতটা একটু ভারী মনে হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। তো তার জন্য আপনাকে বলবো যে একটা ঘাড়ের আপনি এক্সরে করুন। চেষ্টা করুন একদম পাতলা বালিশে ঘুমানোর বা বালিশ ছাড়া ঘুমানোর।
আর ঘাড় নিচু করে আপনি খুব বেশি একটা কাজ করবেন না, বা কোমর ঝুঁকে আপনি খুব বেশি একটা কাজ করবেন না। চেষ্টা করুন যে ভারী জিনিস যাতে আপনাকে একটু কম ওঠাতে হয় এখন। আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। আচ্ছা ম্যাম, এটা একটা বলুন যে যে ডিমেনশিয়া, এইটা তো এক রকমের প্রবলেম যে মানুষের কিছু বলার পর হয়তো সে পরক্ষণে ভুলে গেল, কিন্তু এই রকম মানুষ তো দেখা যায় যে মানে এক্ষুনি যাকে একটা কথা বললাম যে তুমি এটা এখান থেকে ওইখানে নিয়ে যাও, সে মিনিটের মধ্যে ওটা ভুলে গেল, কিন্তু ওটাও কি ডিমেনশিয়ার মধ্যে পড়ছে? হ্যাঁ, সেটাও ডিমেনশিয়ার একটি পার্ট। এবার এরকমও হতে পারে যে আপনি এটা অ্যাকচুয়ালি দেখুন, এটা ভুলে যাওয়া নয়, সেটা হচ্ছে কমিউনিকেশনের গ্যাপ হয়ে যাচ্ছে বা কনসেন্ট্রেশনের গ্যাপিং হয়ে যাচ্ছে। আপনি একটা কাউকে একটা কোনো কথা বললেন, সে হয়তো সেরকম মাইন্ডফুললি জিনিসটাকে সে শুনছে না, সে হয়তো অন্য কিছু ভাবছে বা অন্য কিছু তার মাইন্ডে চলছে, আপনি বলছেন কিন্তু সে সেটা যেহেতু শুনছে না ঠিক করে, তার জন্য সেই কাজটা হয়তো ঠিক করে করতে পারছে না। ডিমেনশিয়াতে এই প্রবলেমটা হয় যে আপনার, আমরা যেটাকে আনমাইন্ডফুল বলে থাকি, যে আপনার কনসেন্ট্রেশনটা, আপনার ল্যাক অফ কনসেন্ট্রেশন হয়ে যায়, আপনার এক জায়গায় আপনার কনসেন্ট্রেশনটা থাকে না, বা আপনার মাইন্ড হয়তো এক জায়গায় রয়েছে, আপনি একটা করছেন, একটা শুনছেন, একটা বলছেন, এরকম একটা প্রবলেম আপনার মধ্যে আসতে পারে। কমিউনিকেশনের মধ্যে গ্যাপিংস হয়ে যেতে পারে, বা আপনার ধরুন সোশ্যাল কানেক্টিভিটি যেটা, সেটাও কিন্তু আপনার লস হতে পারে। মানে আপনাকে হয়তো, আপনি একটা সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে রয়েছেন, কিন্তু কিভাবে কথাটা বলতে হবে, সাজিয়ে বলা বা কি বলতে হবে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, সেটাও কিন্তু ডিমেনশিয়ার একটি পার্ট। আচ্ছা, ডিমেনশিয়াতে অলরেডি যারা ভুগছেন, অলরেডি যারা এটা ফেস করছেন, তাদের কি আর কোনো প্রবলেম হতে পারে? মানে এটা ফেস করতে করতে আর কোনো শারীরিক সমস্যা বা কিছু হতে পারে? ডিমেনশিয়ার প্রবলেম থেকে প্রথমত তো আপনার একটা এই যে আপনার এই ফিলিংসটা, যে আপনি ঠিক করে কোনো কিছু আপনি বলতে পারছেন না বা বোঝাতে পারছেন না বা মনে রাখতে পারছেন না, সেটা একটা মেন্টাল প্রেশার পড়ছে। হ্যাঁ, অবশ্যই আপনার একটা এখানে একটা মেন্টাল প্রেশার আপনার হয়ে যাচ্ছে। আর এর ছাড়াও কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু আপনার যে ব্রেনের যে সেলগুলো বা নার্ভের সেলগুলো, সেগুলো কিন্তু আরও আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনার ব্রেনটা ওয়ার্ক করাই কিন্তু স্টপ করে দিতে পারে, মানে এইসব ক্ষেত্রের জন্য। আর তার থেকে কিন্তু আপনার আরও অনেক ধরনের প্রবলেমসের সূত্রপাত হতে পারে। এখান থেকে আপনার ধরুন স্লিপ ডিস্টার্ব হতে পারে, বা আপনার ধরুন আপনার চোখের সমস্যা আসতে পারে। তো এই প্রবলেমগুলো কিছুটা দেখা যেতে পারে। আচ্ছা, বেশ, আমরা একটুখানি আলোচনা করছি, আলোচনায় ফিরে আসব, কিন্তু আপনাদেরকে একটুখানি আমি কলকাতার চেম্বারগুলো বলে দেবো, কোথায় কি চেম্বার আছে। আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন কলকাতায়। প্রথমে তো আপনারা পাচ্ছেন ওনাকে মধ্যমগ্রামে। আপনারা সকলে জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে আপনারা পাচ্ছেন সোম ও শুক্রবার দিন পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবার আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। আর রবিবার দিন পেয়ে যাচ্ছেন হাওড়া শিবপুরে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন আপনারা বুধবার দিন, সেটা দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজার পাচ্ছেন আবারও বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা মঙ্গলবার পাচ্ছেন এবং বৃহস্পতিবার পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর কালীঘাটে ল্যান্সটাউনে রবিবার দিনটা আপনারা পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। খিদিরপুরে আপনারা পেয়ে যাচ্ছেন শনিবার দিন, সেটা দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এতগুলো জায়গায় কিন্তু আপনাদের জন্য চেম্বার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ওপেন করেছে, যাতে আপনাদের অনেক দূর থেকে কোথাও না আসতে হয়, যাতে আপনাদের নিয়ারেস্ট চেম্বার হয় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং কিন্তু এখন দেশের বাইরেও গেছে। আপনারা জানেন বাংলাদেশের বন্ধুরা নিশ্চয়ই আপনারা চেম্বার ভিজিট করছেন, এখনও কিন্তু আমাদের ওখানে চেম্বার চলছে। আগামী 3 দিন ধরে ওখানে চেম্বার চলছে, আপনারা জানেন। আগামী দিনে আরও চেম্বার আপনারা পাবেন। তার আগে কিন্তু আপনাদেরকে ভেরি মাস্ট, সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারটা আপনারা নোট করে রাখুন। এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে থাকুন, নেক্সট যাতে চেম্বারগুলো আপনারা পেতে পারেন, ভিজিট করতে পারেন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নদিয়া থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। সমস্যা হচ্ছে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর একটা চুল পেকে যাচ্ছে সামনের দিকে। চুল পেকে যাচ্ছে এবং হেয়ার ফল হচ্ছে। বেশ, আপনার বয়সটা একটু শুনবো। বয়স 27। 27 বছর বয়স, মাত্র 27 বছর। 27 বছর বয়সে আপনার চুল পড়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আবার চুল পেকে যাচ্ছে, সেটা তো একটু প্রবলেম। আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কি? থাইরয়েডের সমস্যা নেই। আচ্ছা, আপনি কি আগে বলুন, আপনি কি আগে এটা নিয়ে কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? আপনি কি জানেন, কোনো রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো পাচ্ছি না। আচ্ছা, থাইরয়েডের টেস্ট আপনি করিয়েছেন কি?
না, থাইরয়েডের টেস্ট করাই। টেস্ট করাননি। আপনি টেস্ট না করলে আপনি কি করে জানবেন আছে কিনা? আপনি প্রথমত একটা আপনার লিভার ফাংশন টেস্ট করুন, একটা আপনার থাইরয়েডের টেস্ট করুন, আর একটা আপনার অ্যালার্জি টেস্ট করুন। এই তিনটে রক্ত পরীক্ষা আপনি একটুখানি করুন। আর আপনি নদিয়া থেকে ফোন করছেন, আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে আমাদের চেম্বারটা কোথায় রয়েছে আর কবে রয়েছে। আপনার এই রিপোর্টসগুলো নিয়ে এসে একবার আপনি আমাদের চেম্বারে একটু ভিজিট করতে পারেন। আপাতত আপনাকে বলবো যে আপনি যখন বাইরে বেরোবেন চেষ্টা করুন আপনার মাথাটা বা আপনার চুলটাকে একটু কাভার আপ করে বের হওয়ার, যাতে আপনার ধুলোবালি থেকে যাতে আপনার চুলের মধ্যে যাতে সমস্যা না আসে। আর একটু খাবারের মধ্যে আপনাকে বলবো যে একটু হেলদি ডায়েট আপনাকে এখন কিন্তু চুজ করতে হবে, একটু হেলদি অপশন আপনাকে চুজ করতে হবে। আপনার বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করতে হবে। পর্যাপ্ত পরিমাণ আপনি জল খাবেন, সারাদিনে 3 লিটারের মতো আপনি জল খাবেন। আর সিজনাল ফ্রুটস, যখন যে ফলটা রয়েছে সেই ফলটা আপনি একটু খান। হেয়ার ফলের সমস্যা আপনার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তবে আপনার গ্রেইং অফ হেয়ার, মানে কেন চুলটা আপনার সাদা হয়ে যাচ্ছে, আগে কিন্তু সেটাকে রুল আউট করতে হবে, তারপর আপনার সেখান থেকে কিন্তু ট্রিটমেন্টটা হবে। তো আপাতত এই 3টে রক্ত পরীক্ষা আপনি একটু করুন, করে একবার আপনি আমাদের চেম্বারে দেখা করুন। বেশ, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা ম্যাম, ডিমেনশিয়ার এটা তো আপনি তো বললেন যে কিভাবে ট্রিটমেন্টটা হতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কিন্তু এটার কি কোনো প্রাথমিক চিকিৎসা আছে যেটা মানে আগে চেম্বারে আসার আগে মানুষ প্রাথমিক চিকিৎসাটা অন্তত নিতে পারে? বেসিক্যালি ডিমেনশিয়া তো এরকম ভাবে বোঝা যায় না যে ডিমেনশিয়া কারোর হচ্ছে বা হবে, এরকমটা তো বোঝা যায় না নিজেরা অবশ্যই। হ্যাঁ, এরকম যদি কেউ ফিল করছেন যে আচ্ছা আমি হঠাৎ করে আমি আনমাইন্ডফুল হয়ে যাচ্ছি বা আমার কোনো কিছু মনে থাকছে না, তখন থেকে আপনি চেষ্টা করুন যে একটু মেডিটেশন করার। মেডিটেশন করলে অ্যাটলিস্ট আপনার যে মাইন্ড সেটা রিল্যাক্সেশন হবে। আর আপনার যে মাইন্ড সারাদিন আপনি হয়তো অনেক কাজ করছেন, অনেক কথা বলছেন, সেগুলো আপনার একটুখানি বাদ দিয়ে একটু মেডিটেশন করলে আপনার মাইন্ডটা এক জায়গায় আসতে পারে। তো সেখান থেকেও আপনি কিন্তু কিছুটা আপনি হেল্প আপনার হতে পারে। তো তার জন্য একটু মেডিটেশন করাটা একটু দরকার রয়েছে। আর অবশ্যই যদি আপনার এরকম কোনো প্রবলেম হয়, আপনার ব্রেনের অ্যাক্টিভিটিটাকে কিন্তু আপনার ঠিকঠাকভাবে রাখতে হবে। অনেকের রয়েছে যে সেরকম হয়তো ব্রেনের কোনো অ্যাক্টিভিটি নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটু বেশি জোরালো হয়ে যেতে পারে। তার জন্য আপনার ব্রেনের অ্যাক্টিভিটি রাখুন। কীরকমভাবে আপনি আপনার ব্রেনের অ্যাক্টিভিটি রাখবেন? আপনি ধরুন আমরা এখন কি করি, আমরা কোনো ধরনের যদি যোগ বিয়োগ কিছু একটা করতে, আমরা চট করে আমাদের ফোনের ক্যালকুলেটরটা খুলে নিই বা এমনিতে ক্যালকুলেটর আমরা করি, চেষ্টা করুন সেটা আপনার মাইন্ডে করার জন্য, তাহলে আপনার ব্রেনটা ঠিকঠাকভাবে কাজ করবে। সেখান থেকে আপনি সেটা দেখতে পাবেন যে আপনার ব্রেন আদৌ ঠিকঠাকভাবে কাজটা করছে কিনা। ছোট ছোট যে যোগ বিয়োগগুলো এগুলো আমরা এমনিতেই করতে পারি, কিন্তু আমরা এখন সব ক্যালকুলেটরের সাহায্য নিই। সেটা না করে একটু নিজে নিজে করার চেষ্টা করুন, বা আপনার যেটা মেডিটেশন করতে বললাম সেটা আপনি একটু করতে পারেন। হ্যাঁ, একদমই এটা ঠিক কথা বলেছেন যে ব্রেনকে আমাদের ইউটিলাইজ করতে হবে সব সময়। আরেকটা আমার প্রশ্ন, যে স্টুডেন্টদের জন্য, অনেক স্টুডেন্টরা আছে খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো, কিন্তু যেটা হচ্ছে তাদের পরীক্ষার হলে গিয়ে তারা সব কিছু ভুলে যাচ্ছে, বা এরকমও দেখা গেছে যে মানে কোনো একটা সম্পর্কে হয়তো ছিল, সেই সম্পর্কটা ভেঙে যাওয়াতে তারপর থেকে তার যে ভুলে যাওয়ার প্রবলেমগুলো শুরু হয়েছে, এটা তো তার প্রথম থেকে ছিল না। তাহলে কি কোনো একটা ঘটনার জন্য এটা হচ্ছে, এরকম কিছু ব্যাপার? হ্যাঁ, মেন্টাল ট্রমা তো একটা রয়েছে, আমি সেটা আগেই বললাম যে আপনার যদি কোনো মেন্টাল ট্রমা থাকে সেখান থেকেও ডিমেনশিয়ার প্রবলেমস আসতে পারে। আর যেটা স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় যে এক্সাম হলে গিয়ে ভুলে যাওয়া, সেটা অনেকের খুব ন্যাচারালিও হয়। আবার অনেকের রয়েছে যাদের একটু ডিমেনশিয়ার প্রবলেম রয়েছে, তার থেকেও সেটা হয়। তার জন্য একটু সামান্য মেডিটেশন করা বা একটুখানি মানে ওই ব্রেনের অ্যাক্টিভিটিটাকে একটু বজায় রাখা, সেটুকু কিন্তু অনেকটাই মানে কাজ দিতে পারে। বেশ, কোনো বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, কি সমস্যা আছে আপনার, বলুন। আমার খুশখুশি কাশি হয়। খুশখুশে কাশি, এটা কি সারা বছরই হয় না এখন হচ্ছে আপাতত? এটা প্রতি বছরই হয় আমার। প্রত্যেক বছরই? মানে আপনার সারা বছর মোটামুটি কাশিটা লেগে থাকে, তাই তো? হ্যাঁ, মানে সারা বছর থাকে না, মানে মাঝে 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 কাশিটা হয়। শুধু কাশি হচ্ছে না, এর সাথে জ্বর ঠর কিছু আছে? না না, শুধু কাশি। শুধু কাশি হচ্ছে। বেশ। আচ্ছা, আপনার অ্যালার্জি টেস্ট করিয়েছেন কি আপনি কখনো? হ্যাঁ। আপনার হ্যাঁটা শুনে মনে হচ্ছে না আপনি করেছেন। সত্যি কথাটা বলুন, ডাক্তারদের কাছে সব সময় সত্যি কথা বলতে হয়। ওকে, বলুন, মানে করিয়েছেন আদৌ না এমনি বলছেন? হ্যাঁ আমি করেছি। আচ্ছা, তো লাস্ট আপনার অ্যালার্জি যে আপনি রিপোর্ট করিয়েছেন, আপনার অ্যালার্জিটা কতটা রয়েছে একটু বলুন।
না, আমার রিপোর্টটা তো এখন আমার হাতের কাছে নেই। আমি 5 বছর কি 4 বছর আগে করিয়েছিলাম। বেশ, ঠিক আছে। দেখুন, তাহলে একটা আপনাকে বলবো যে আপনার একটু অ্যালার্জিক কাফ, আপনার একটু সমস্যা রয়েছে। যতদূর আমার মনে হচ্ছে যে আপনার একটু তার সাথে শুধুমাত্র কাশি নয়, আপনার ড্রাই কাফ না, আপনার ওয়েট কাফ রয়েছে, মানে আপনার তার সাথে হয়তো একটু কফ বেরোচ্ছে, এরকম সমস্যা আপনার হয়তো রয়েছে। তো একটা যদি রিসেন্ট আপনি অ্যালার্জি রিপোর্ট করতে পারেন খুব ভালো হবে। মালদায় আমাদের চেম্বার রয়েছে পরশুদিন, মানে এই সোমবার মালদায় আমাদের চেম্বার রয়েছে। আপনি যদি মনে করেন যে না, একটু আমার ভিজিট করার দরকার আছে, তাহলে আপনি একটু হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যদি কোনো আপনার রিসেন্ট প্রেসক্রিপশন বা রিপোর্টস থাকে সেগুলো নিয়ে এসে একবার দেখা করুন। কারণ আপনার এই যে অ্যালার্জিক কাফ, যেটা আপনার যে মাঝে মাঝে আপনার কাশি হচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে আচ্ছা মাঝে মাঝে কাশি হচ্ছে, হয়তো কিছু আমি গরম জল খেলে বা গরম জিনিস খেলে সেটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে আপনার লাংসটাকে দুর্বল করে দেবে। কারণ এই যে আপনার অ্যালার্জিক কাফ, এটা কিন্তু আপনার লাংসের উপর একটা ব্যাড এফেক্ট ফেলছে। তো এই লাংসটা যাতে, হ্যাঁ, এই লাংসটা যাতে আপনার ঠিক থাকে, আপনার যাতে লাংস ঠিকঠাক কাজ করতে পারে, তার জন্য কিন্তু একটু আপনার ট্রিটমেন্টের দরকার আছে। একটু গরম জলের ভাপ নেবেন আপনি, একটা বাটির মধ্যে একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটার ভাপটা আপনি নেবেন, সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আর আপনাকে বলবো যে একটু, যেহেতু আপনি এই আজকেই ফোন করেছেন, সোমবার দিন আমাদের মালদায় চেম্বার রয়েছে, একটু সেখানে যোগাযোগ করা যায় কিনা সেটা একটু আপনি দেখুন। আর বেশি চিন্তা করার দরকার নেই, ঠান্ডা জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। ঠান্ডা কোনো জিনিস খাওয়া বা ঠান্ডা ঘরে থাকা, এটা আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। একদম সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা কিন্তু সবসময় একটা আতঙ্কে থাকি যে যখন আমার কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার শরীরে, তখন কিন্তু আমরা ডাক্তার দেখানোর আগে এই কনফিউশনটাতে ভুগি যে আবার মানে ঠিকঠাক একটা ডাক্তারের পরামর্শ আমি পাবো তো, আমার ভুল চিকিৎসা হয়ে যাবে না তো। বা আমাদের এরকমও হয় যে প্রচুর জায়গায় ঘুরে নিয়েছি, অনেক প্যাথিতে চিকিৎসা করে নিয়েছি বা অনেক রকমভাবে আমরা চিকিৎসাটা করে নিয়েছি, অনেক ডাক্তারের কাছে ঘুরেছি, কিন্তু সঠিক চিকিৎসাটা কোথাও পাইনি। সবসময় আমাদেরকে ঠকে যেতে হয়েছে, ভুল চিকিৎসার শরণাপন্ন হয়ে গেছি, সেটাতে আমার রোগটা আরও বেশি বেড়ে গেছে। সেই কারণে আমি এখন একটা কনফিউশনে ভুগি যে আমি সঠিক চিকিৎসাটা পাবো কিনা। সেটার জন্য সেই বিশ্বাসটা যাতে আপনার হয়, কেন আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসবেন। আমরা কিন্তু সবসময় আপনাদেরকে আসতে বলছি না, আপনার বিশ্বাসের জোরেই আপনি এখানে যাতে আসতে পারেন, তারই কিছু ফুটেজ আমরা এখন দেখে নেব। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো। ১৬ আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে
100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে। আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 পরে। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি